নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমি এনেছি অবশ্যই দালালকে নিয়ে। অনেক দিন দালালকে কিছু বলা হয়নি, দালালের সম্বন্ধে কিছু বলা হয়নি। এর আগে বেশ কয়েকদিন আগে দালালের একটা ভিডিওতে বুঝেছিলাম যে অ্যানিমাল সিনেমাটা সে দেখেছে আর রণবীর কাপুরের লেগ পিসটা দালালের ভীষণ পছন্দ হয়েছে। পারলে সেখান থেকে তুলে নিয়ে এসে সে সেই লেগ পিসটাকে বেশ সুন্দরভাবে ব্যবহার করে, কিন্তু দুঃখের বিষয় সেটা সে কোনোদিনও করতে পারবে না। তো পুরো সিনেমাটার মধ্যে তার শুধু ওইটুকুনি জিনিসই সে খুব ভালোভাবে দেখেছে আর সেই লেগ পিসটাই তার খুব ভালো পছন্দ হয়েছে। আর বিশেষ কিছু তার অতটা পছন্দ হয়নি। সত্যি কথা বলতে সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি। সিনেমাটার মধ্যে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো, এই দালাল রিলেটেড। তো সিনেমাটার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সম্পর্ক। মানে একটা পুরনো ভেঙে যাওয়া সম্পর্ককে কি করে আবার জোড়া লাগাতে হয়, কি করে আবার কাছে টেনে নিতে হয়, কি করে সম্পর্কগুলোকে একসঙ্গে আঁকড়ে ধরে রাখতে হয়, নতুন করে আবার সম্পর্কটাকে তৈরি করতে হয়। তো সেই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সিনেমাটার মধ্যে। এটাই কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখিয়েছে এটাই। বাবার জন্য মার ধর খুন খামারি এই জিনিসটা আমার ভালো লাগেনি। যেটা ভালো লেগেছে এই পুরনো ভেঙে যাওয়া আত্মীয়তা, পুরনো ভেঙে যাওয়া সম্পর্ক, সেগুলোকে আবার নিজে জোড়া লাগিয়েছে, যে নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে যে না, আমরা কিন্তু নিজেদের লোক, আমরা রক্ত। তো আমাদের এই আত্মীয়তা, আমাদের এই যে নিজস্ব রক্ত, এই রক্তটাকে কিন্তু কোনো মতেই নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমরা। কোনো মতেই কিন্তু সেটাকে কি বলবো, অস্বীকারও করতে পারি না আমরা। তো তার জন্য আমাদের যে এখন সমস্যা এসছে, এই সমস্যাটাকে কিন্তু আমাদেরকেই সমাধান করতে হবে। তো রণবীর কাপুরের যেই দেখিয়েছে, তারা কিন্তু পারলে পারতো এমন সব সিকিউরিটি হায়ার করতে তার বাবার জন্য, যে তার বাবাকে রক্ষা করা যায়। কিন্তু সেখানে রণবীর কাপুর কি করেছে না, তাদের নিজেদের লোককে খুঁজেছে, নিজেদের রক্ত খুঁজেছে। কেননা তারা কখনোই কিন্তু ভালোবাসা যদি থাকে, ভালোবাসা যেখানে আছে সেখানে কিন্তু মনে যতই কষ্ট থাক, মনে যতই রাগ থাক, ভালোবাসা দিয়ে সবটা কিন্তু ঠিক করা যায়। তো সেরকমই সেই সব কিছু ঠিক করে নিয়ে তার বাবাকে কিন্তু তারা রক্ষা করেছে বা চাচাকে রক্ষা করেছে। তো আমাদের দালাল ইউটিউবের দেবীর কথাই হচ্ছে এজেন্ট, আমাদের সবার দালাল ইউটিউবের দেবীর কথাই হচ্ছে এজেন্ট। তো সে এইগুলো কিন্তু কিছুতেই দেখেনি, এইগুলো তার চোখে পড়েনি। কেননা এই যে দালাল কাম এজেন্ট কাম আরও যা যা আছে, সে সম্পর্ক কী জিনিস সেটা জানেই না। সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ককেও কিন্তু সুন্দরভাবে আগলে রাখা যায়, সুন্দরভাবে আবার বুকে টেনে নেওয়া যায়, সে এইগুলো কিছুই জানে না। সে শুধু ভাবে, এইটুকুই জেনেছে যে তার যে মানে ভেড়া নামক বস্তুটি তার আশপাশ থেকে ঘুরঘুর ঘুরঘুর করে, তাকে কি করে চাবুকের মাধ্যমে, মানে চাবুকের ইশারাতে নাচিয়ে তার পাশে তাকে ঘুরঘুর করাতে হবে, বা তাকে তার কথাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না করাতে হবে। এইটুকু সে শিখেছে। কেননা আগে যখন সার্কাস হতো, সার্কাসে দেখবে যে বাঘ বা সিংহ এই ধরনের পশুকে যারা ট্রেনিং দিত, তারা কিন্তু সেই পশুকে চাবুকের আগায় রেখে, চাবুকের ডগায় রেখে, চাবুকের চাপকানির জোরে তারা কিন্তু ওই যারা হিংস্র প্রাণী, তারাও কিন্তু মাথা নত করতে বাধ্য হতো। তারাও দুপায়ে দাঁড়াতে, চারপায়ে প্রাণীরাও কিন্তু দুপায়ে দাঁড়াতে বাধ্য হতো। কেননা ভয়ে তাদেরকে ওইটুকুনির মধ্যে আটকে রেখে, তাদেরকে না খেতে দিয়ে, তাদের উপর অত্যাচার করে তারা কিন্তু ওইগুলো করতো। এখনও এমন অনেক চ্যানেল আছে বিদেশি, যে দেখবে তাদের যে পোষ্যগুলোকে, মানে পোষ্য বলতে এই অর্থে যে বাড়িতে রেখে যেই বিড়াল বা কুকুরদেরকে পোষ মানানো হয়, তাদেরকে যতটা আদর যত্নে সেটা না। কিছু কিছু আছে এমন যারা পশুগুলোকে এমনভাবে ট্রিট করে, এমনভাবে ট্রেনিং দেয়, পশুগুলো তাদের সেই ট্রেনিংয়ের জন্য এমন কিছু অ্যাক্টিভিটি করে, যেই কারণে সেই সব ভিডিওগুলো খুব ভাইরাল হয়। আর তার ফলে কিন্তু তারা প্রচুর পরিমাণে আর্ন করে। সেটা ইউটিউবের ভিডিও হতে পারে বা এমনি কোনো মানে কি বলবো, এমনি অন্য কোনোভাবেও হতে পারে। যেমন বলছি, কিছু কিছু দেখবে কুকুরগুলো বা বিড়ালও আছে, দু পায়ে হাঁটে, তাদেরকে বেশ সুন্দর পোশাক পরিয়ে দেয়, তারপরে তারা মালিকের সঙ্গে বা মালকিনের সঙ্গে সুন্দর করে দু পায়ে হেঁটে যাচ্ছে, তাদের গলায় একটা বেল্ট পরানো আছে। কেন করে তারা যখন দু পায়ে হাঁটে তাদের কষ্ট হয় না?
অবশ্যই তারা প্রচণ্ড পরিমাণে তাদের কষ্ট হয় দুপায়ে হাঁটার জন্য। তাদেরকে কিন্তু রীতিমতন বাড়িতে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে ভয় দেখানো হয়, তাদেরকে খেতে না দেওয়া হয়। তখন তার ফলে ওই রকম দু পায়ে দাঁড়িয়ে ওই রকম নানান রকম অ্যাক্টিভিটি করে। তো এই যে আমাদের দালাল কিন্তু তার যে এক্ষেত্রে কিন্তু দুপাই প্রাণীটা তার পাশে যে ঘুরঘুর করে, আমি 4 পায়ে যে প্রাণীটা আছে তার কথা বলছি না, তার সঙ্গে আরেকটা 2 পায়ে প্রাণী আছে তার কথা বলছি, তার পাশে ঘুরঘুর করে। এই কিন্তু ওই চাবুকের ডগায় রেখে তাকে এইরকমভাবে অ্যাক্টিভিটি করায়। তার সত্যিই কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন একটা প্রাণী। কেননা সে যখন দেখছে তার বাবা মায়ের নামে সে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কিছু কথা বলছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, সেখানে তার কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু না। আস্তে আস্তে সবটা আমাদের সামনে কিন্তু প্রকাশ পেয়েছে যে এই ভেরুর মদতে কিন্তু এই যে দালাল এজেন্ট এতটা বার বেড়েছে, আস্তে আস্তে সব কিছু প্রকাশ পেয়েছে। কেননা এই যে ভেরু নামক লোকটি যেইগুলো করেছে, মানে এখন যেইগুলো পাচ্ছে সেইগুলো তো ও কোনোদিনও পেতো না। আজকে তার যে মালকিন আছে তার মালকিনের জন্যই সে আজকে একটু মানে কি বলবো ভালো সুখের মুখ দেখতে পেয়েছে, তার জন্য এইগুলো করছে। কেননা এই যে তার মালকিন যখন অন্য কোনো বয়স্ক লোকদের খুব অকথ্য ভাষায় কথা বলছে, খুবই অকথ্য ভাষায় কথা বলছে, তো সেটা তার কাছে কোনো খারাপ মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা সে খুব ভালো একটা সমালোচনা করছে। সে তার মালকিনকে এনকারেজ করে গেছে যে এইভাবে সমালোচনা করো, অসুবিধা নেই। তোমরা ভাবো যে কতটা একটা পুরুষ মানুষ কতটা নিম্ন রুচির হলে সে এইগুলো করতে পারে। সে তার যে লাউ ডগার মতন, লাউ গাছে যে শাক খায় সেই লাউ ডগার মতন মেরুদণ্ড যদি হয়, তার ফলেই কিন্তু একটা পুরুষ এইরকম ধরনের কথা বলতে পারে। তার যদি শিরদাঁড়া সোজা থাকতো তাহলে কিন্তু সে অবশ্যই বলতো যে এইগুলো করা যাবে না। যদি ভদ্রভাবে ভিডিও করা যায় তবেই করতে পারবে, আর নাহলে আমি যেইটুকুনি রোজগার করে আনবো সেইটুকুনির মধ্যেই কিন্তু চলতে হবে। কিন্তু এই লাউডগা কোনো যোগ্যতা নেই, আর এই লাউডগার কোনো কি বলবো সাহসও নেই যে তার মালকিনের সামনে মুখ ফুটে দুটো কথা বলে, কোনো যোগ্যতা নেই। তো হ্যাঁ, সম্পর্ক যেটা বলছিলাম যে ওখানে পুরনো তাদের ভেঙে যাওয়া সম্পর্কটাকেও সুন্দর করে জোড়া লাগিয়ে তারা আবার যে আমরা বলি যে আত্মীয় স্বজন আমাদের নিজের লোক, সত্যি কোনো কারণে হয়তো তাদের সঙ্গে একটা মনোমালিন্য হলো, তাদের থেকে দূরে চলে গেল সবাই, কিন্তু আবার দেখবে মনে মনে একটা টান কিন্তু অবশ্যই থাকে, মনে টানটা অবশ্যই থাকে। কেউ যখন কখনো বিপদে পড়ে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে তাদের পাশে দাঁড়ানো, অবশ্যই ভালোবাসার মাধ্যমে, সাহস জোগানোর মাধ্যমে, আরও যদি কেউ অন্য দিক থেকে পারে সেই মাধ্যমে তো অবশ্যই, আর কিছু না হোক দূরে থেকে সাহস জোগানোটাও কিন্তু, মেন্টাল সাপোর্ট দেওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। এক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভাঙা এইটা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু চায় না যে কারোর সঙ্গে কারো সম্পর্ক ভেঙে যাক। কেননা আজকাল প্রত্যেকটা মানে পরিবারই দেখবে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি, 2জন 4জন ছাড়া তাদের কিন্তু সম্পর্ক, মানে তাদের কিন্তু ফ্যামিলিতে মেম্বার কম। আগে যখন 91 পরিবার ছিল তখন কিন্তু মানুষ ভীষণ নিজের মনের কথা, মানে এই ডিপ্রেশন ব্যাপারটাই কিন্তু তাদের মধ্যে ছিল না। তখন কিন্তু সবার সঙ্গে সবাই সবটা ভাগ করেও নিতে পারতো, কাজকর্ম করে, নিজেদের গল্প করে, নিজেদের মনের কথা বলে কিন্তু দিনটা সুন্দরভাবে কেটে যেত। তো তার জন্য কিন্তু কারো ডিপ্রেশন ব্যাপারটাই ছিল না। এখন যেটা হয়েছে সবাই একা, প্রত্যেকেই প্রায় একা, তার জন্য মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনেও ভোগে। কেননা তাদের মনের যে কথা বলার লোকই তারা পায় না, যে কার কাছে মনের দুটো কথা বলবো, যে কষ্টের কথাটা বলবো, ভেতরে একটা কষ্ট হচ্ছে সেটা বলবো, কার কাছে বলবো, এইটাই পায় না। তো তার জন্য কিন্তু এই যে সম্পর্কগুলো এখনও যাদের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুবান্ধবের সম্পর্ক, সেইগুলোকে কিন্তু একটু হলেও ধরে রাখতে হয়। যদিও ভালো বন্ধু পাওয়া আজকাল কিন্তু চারটিখানি কথা না। আমরা যখন ছোট ছিলাম আমরা যেই বন্ধু পেয়েছি, আমাদের বন্ধু কিন্তু ক্ষতিকারক বন্ধু ছিল না। আমার বন্ধু ভাগ্য ভীষণ ভালো, ভীষণই আমার বন্ধু ভাগ্য ভালো। আমি মানে যাদের বন্ধু পেয়েছি
বলতে গেলে আমার কখনো কোনো ক্ষতি তারা করেনি। তো সেই ক্ষেত্রে বলতে পারি আমি ভীষণ লাকি, আমার বন্ধুভাগ্য ভীষণ ভালো। কিন্তু আমার পরবর্তী যে জেনারেশানটা এসেছে, যেমনি ধরো আমার মেয়েদের যে জেনারেশানটা এসেছে, ওরা যখন ছোট থেকে বড় হয়েছে তখনকার ছেলেমেয়েদের মধ্যে দেখেছি কিন্তু আমি ভীষণ একটা কি বলবো, ছোট্ট থেকেই একটা একা একা ভাব, কারোর সঙ্গে মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পেয়েছি, এই কোশ্চেনটা আমি পেয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে, তো এইটা আমি আরেকজনকে বলবো না। কেন বলবো না? এ যদি এটাও জেনে যায় তাহলে ও তো আমার থেকে বেশি নাম্বার পেতে পারে, তাহলে আমি তো তাহলে 1 নাম্বার 2 নাম্বার কম পেতে পারি, ও তো আমার থেকে এগিয়ে যাবে। তার মানে কি? হিংসা চলে এসছে তখন। কেউ একদিন স্কুল গেল না, পরের দিন স্কুল গেল, আগের দিন কি করিয়ে দিয়েছে সেটা যদি তার গার্জেনের কাছেও জানতে চাও, জিজ্ঞেস করো যে আগের দিন কি করিয়েছে, কেউ বলবে না। কেন বলবে না? কেননা না বলে দিলে যদি যায়, বলে দিলে যদি সে এগিয়ে যায়, সেই কারণে বলবে না। তার মধ্যে তাদের মা বাবার মধ্যেও কিন্তু দেখো একটা হিংসামো চলে এসছে, তার ফলে কিন্তু বাচ্চাটার মধ্যেও সেই হিংসামোটা চলে গেছে। এইভাবেই কিন্তু ছেলেমেয়ের মধ্যেও হিংসামোটা আস্তে আস্তে ঢুকে আস্তে আস্তে গ্রো করেছে, তার ফলেই কিন্তু জেনারেশানটা এইভাবে নষ্ট হয়ে গেছে। তো সত্যি মানে এমন আমি মানে ইঁদুর দৌড়ে মানে এমন মানুষের লাইফ হয়েছে যে মানে বন্ধুটাও বানানো হচ্ছে যে একটা ইউজ করার জন্য, যে এই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বানাবো, তাহলে আমি তার কাছ থেকে কিছু পাবো, হেল্প পাবো, তার জন্য তার সঙ্গে আমি বন্ধু বানাবো। যখন তার কাছ থেকে আমি কিছু পাবো না, তার সঙ্গে একদম আর কিচ্ছু না, সব ছাড়াছাড়ি, তার দরকার নেই আমার। তো এই যে আমি দালালের কথা বলবো, এজেন্টের কথা বলবো, এজেন্টের মুখে কখনো কোনো ভালো শিক্ষা নেই, কিচ্ছু না। যখন একটা মানে মানুষের মধ্যে একটা এমন একটা জিনিস তৈরি হয়েছে যে তার আশেপাশে কারোর সঙ্গে বা তার রিলেশানে তার হাজব্যান্ডের সঙ্গে কোনো একটা কিছু মনোমালিন্য হয়েছে, এই দালালের সঙ্গে যখন যোগাযোগ হচ্ছে, এই দালাল সেখানে আরও বেশি করে উস্কানি দিচ্ছে যে এইখানে তার সঙ্গে সম্পর্ক যেন না রাখে, যার সঙ্গে গণ্ডগোল হয়েছে তার সঙ্গে সম্পর্ক যেন না রাখে, সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে। কেননা এই দালাল সবসময় চায় যে সম্পর্ক ভাঙুক, সম্পর্ক জুড়তে এর জানে না, এর নিজের জীবনটাও একদম এইরকম ভাঙাচোরা দিয়ে তৈরি। এর পুরোপুরি একটা কি বলবো, নিটোল একটা সম্পর্ক এর মধ্যে নেই, এর আশেপাশেও একটা নিটোল সম্পর্কর মধ্যে এ বেড়ে ওঠেনি। এ বেড়ে উঠেছে ভাঙাচোরা দেখে, ভাঙাচোরার মধ্যে বেড়ে উঠেছে, তাই এর মেন্টালিটিটাও এতটা কদর্য, এর সব কিছুতে একটা দেখবে ফাটল আছে, সমস্ত এর সর্বশরীরে ফাটলে ভর্তি, এর কদর্য রূপটা দেখা যায় সবসময়। আর এর লাইভ দেখলে তো এর কদর্য রূপটা আরও বেশি করে বোঝা যায়। যখন এর ভিডিও দেখো তখন এত ফিল্টার মারা থাকে, এর ফিল্টারের জন্য এর কদর্য রূপটা বোঝা যায় না, কিন্তু যখনই মুখটা খোলে, মুখের ভেতর থেকে যেই শব্দগুলো বেরোয়, ওই শব্দের মধ্যে তার যে ফাটা, তার যে কদর্য রূপ, সেটা পরিষ্কার বোঝা যায়, ওই ফাটা বাঁশের আওয়াজের মতন। ফাটা বাঁশ যেরকম চরচর করে, এর প্রত্যেকটা কথা সেই আওয়াজগুলো মনে হয় জানি ফাটা বাঁশ। তো একে নিয়ে যত বলবো তত কম, কিন্তু সত্যি কথা বলতে ভালো জিনিস ভালো কথা এর জন্য বেরোবে না। এ এমন কিছু করে রেখেছে আর এমন কিছু করে যাচ্ছে, সত্যিই ভালো কথা বেরোনোর না। মানে ক্যামেরাতে ফিল্টার মারা যায়, জীবনে কি সত্যিই ফিল্টার মারা যায়? ফিল্টার জীবনে মেরে সুন্দর করে দেখানো যায় নিজেকে? কখনোই না। কখনো না কখনো সেই ফিল্টার ছাপিয়ে তার আসল রূপটা কিন্তু সবার সামনে প্রকাশ পাবেই। এখনও যাকে এ উৎসাহ দিয়ে যাচ্ছে সংসার ভেঙে বেরিয়ে এসে আরেকজনের হাত ধরার নানান রকম কিছু, সে সত্যিই এতটা বোকা সে এইগুলো বুঝতে পারছে না যে তাকে টেনে নামিয়ে কতটা নিচে নামানো হচ্ছে, কতটা কদর্য নোংরার মধ্যে নামানো হচ্ছে। যে সংসার, যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আগলে ধরে রাখতে জানে না, সে আর কি জানবে? তার পরবর্তীকালে যতই সংসার করুক, যত সম্পর্কে সে জড়াক নতুন, প্রত্যেকটা পদে, প্রত্যেকটা দিন সে বুঝতে পারবে যে সে যেইগুলো করছে সেগুলো ঠিক করছে না। হয়তো এখন প্রচুর মোহে আছে, মোহে থেকে সে সেই জিনিসগুলো বুঝতে পারছে না। যে ভাঙা সম্পর্ক,
ফাটল ধরা সম্পর্ক ভালোবাসার দ্বারা সেটাকে ঠিক করা যেত, সেটাকে রিপেয়ার করা যেত, কিন্তু তখন সম্পর্কের মধ্যে অল্প একটু শুধু একটা ফাটল এসেছিল, সেটাকে আবার রিপেয়ার করা যেত। কিন্তু যখন এতটা একটা গ্যাপ তৈরি হয়েছে, এর পরবর্তীকালে গ্যাপটা আরও বাড়বে, অলরেডি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যখন এই থানা, পুলিশ, আইন, আদালত যখন হয়ে গেছে, এই গ্যাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এরপরে আর সেটাকে ঠিক করা যাবে না। যতদিন পর্যন্ত না থানা, পুলিশ এই ব্যাপারগুলো হয়েছে, ততদিন পর্যন্ত ঠিক করা যেত। এমন অনেক মেয়ে আছে প্রচুর কষ্ট করে, সংসারের জন্য প্রচুর কষ্ট করে, কিন্তু তারা শুধু সেই স্বামীটিকে ভালোবেসে, সেই সন্তানটিকে ভালোবেসে, সেই সংসারটিকে ভালোবেসে, মানে তার সর্বস্ব দিয়ে সেই সংসার আগলে থাকে। আমি বলছি না নিজের জীবন শেষ করে দিয়ে সেই সংসারে থাকতে হবে, কোনো মাথার দিব্যি নেই, কিন্তু এমনভাবেও জিনিসটা ঠিক করা যেত যে ঠিক আছে, আমি যখন এত করছি তখন যখন আমার উপরে এতটা অত্যাচার হচ্ছে, আমি অন্য রকমভাবে আমার লাইফটা লিড করব। কিন্তু তা বলে মানে একটা জায়গা থেকে বেরোতে গেলে আরেকটা কদর্য জায়গায় যেতে হবে, কদর্য জায়গায় যেতে হবে। যেই কদর্য জায়গাটা মুখে বলে বর্ণনা করা যাবে না, মুখে বলতে গেলেই মানে গা গুলিয়ে ওঠে সেই কদর্য জায়গাটাকে। আর তার রূপ, ওরে বাপরে, সাংঘাতিক রূপ। আরব সাগরে যে ছিল সেই রূপটা, আমি ভাবছি আরব সাগরটা একদম মানে নোংরা হয়ে যায়নি তো? আরব সাগরের জলটা একদম নোংরা হয়ে যায়নি তো? এটাই আমি মাঝে মধ্যে ভাবি, কদর্য জঘন্য রূপটা। আজকে এই বিষয়ে কথা বলতে গিয়ে অনেকে স্ট্রাইক খাচ্ছে, অনেকে স্ট্রাইক খাওয়ানোর ভয় দেখানো হচ্ছে, তাদের চ্যানেল নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে, অনেক কিছু হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি সন্দীপকে বলবো, সন্দীপ তাহলে তোমারও তো এখন কিছু করা দরকার। তোমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তোমাকে নিয়ে নিজেদের চ্যানেলে ফটো লাগিয়ে নানান কিছু বলেছে, নানান রকম নোংরা কথা বলেছে। তাহলে তো তোমার এখন কিছু করা দরকার। তাদের ভিডিওগুলো ধরেও তো স্ট্রাইক দেওয়া দরকার। কেন উল্টো দিকের মানুষরাই যদি শুধু করে, তোমারও তো কিছু করা দরকার। তো যদি সেই রকম হয়, আমি আশা করব যে এটা সন্দীপও করুক। যদিও আমি বলবো যে এই স্ট্রাইক দেওয়া বা স্ট্রাইকের ভয় দেখানো বা স্ট্রাইক দিয়েছে বলে অনেকেই যে উল্লাস করছে, আনন্দ করছে, এটা তাদের একটা মেন্টালিটি, ছোট মন, সেটা বোঝাই যাচ্ছে, প্রকাশ পাচ্ছে। সত্যিই কিছু মানুষকে দেখে আমি প্রচণ্ড পরিমাণে আমি অবাক মানে হয়েছি। এই সন্দীপের ইনসিডেন্টটা না হলে আমি সেই মানুষগুলোকে, মানে মানুষগুলো বলবো কিনা জানি না, পার্টিকুলার একটা মানুষই বলতে পারি, মানে বুঝতে পারতাম না যে তার মধ্যে এতটা বিষ ভরা তার মধ্যে। সে একটা সাংসারিক মানুষ হয়ে তার মধ্যে যে এতটা জঘন্যতম বিষ ভরা, আমি সেটা ভাবতেই পারতাম না যদি সন্দীপের এই ইনসিডেন্টটা না হতো। তো বলবো সবশেষে যে ভগবান যা করে কিন্তু ভালোর জন্য করে। সব কিছুর কিন্তু একটা পজিটিভ দিকও আছে, আবার একটা নেগেটিভ দিকও আছে। তো সবসময় কিন্তু আমি সেই যে ঘটনার পজিটিভ দিকটা আমি নিয়ে চলার চেষ্টা করি, পারি কতটা জানি না, কিন্তু নিয়ে চলার চেষ্টা করি। তো সেটা নিয়ে চলতে গিয়ে আমি এটাই ভেবেছি, যা হচ্ছে ভালোই হচ্ছে। এতে মানুষ চেনা যায়, চোখ খুলিয়ে দেয় ভগবান, যে দেখো সামনে যাকে আগে দেখেছো একরকম, এখন যাকে দেখছো সে কিন্তু আসল মানুষ, সেটাই কিন্তু আসল মানুষ। তো সম্পর্ক নিয়ে কি বলতে পারলাম, কি বোঝাতে পারলাম, কি বোঝাতে চেয়েছিলাম, জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছো। যে সম্পর্কগুলো আমরা যতই ভাবি কোনো একটা ঘটনার জন্য যে নষ্ট হয়ে গেছে, বা হয় না জীবনে চলার পথে যে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারাই আছে তাদের সঙ্গে অনেক রকম অনেক কিছু হয়, একটা মুহূর্তে মনে হয় যে ইস এরকম করলো, এদের সঙ্গে সম্পর্ক আমি আর রাখবো না, আমার সঙ্গে সম্পর্ক একদম তাদের সঙ্গে কাটছাট হয়ে গেল। কিন্তু কোনো একটা মোমেন্টে এসে দেখবে সেই আপন আত্মীয়তার যে সম্পর্ক, তাদের কথাই ভীষণ মনে পড়ে, যে তাদের পুরনো যেই ভালো স্মৃতিগুলো সেইগুলোই মনে পড়ে, খারাপ স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে না। তখন মনে হয় যেন কোনো একটা আপদ বিপদ হলে তাদের পাশে, মানে তাদের হলে নিজেও ছুটে যাই, বা আমার হলে তারাও আসুক। তো
তো এটাই হচ্ছে সম্পর্ক, এটাই সম্পর্ক। তো ওই সিনেমাটা দেখে আমার অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক, আমার কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে যে যেই পুরনো সম্পর্ক যে ওদের সঙ্গে ছিল না, এত বছর পর গিয়ে তার বাবাকে প্রোটেকশন দেওয়ার জন্য সে বড় বড় কিন্তু বডিগার্ড হায়ার করতে পারতো, তা না করে নিজেদের ভাইদেরকে, কাজিনদেরকে সে নিয়ে এসে একটা দল গঠন করে এই সব কাণ্ড কারখানা করেছে। এই সিনেমাটাতে একটা ছোট্ট করে কথা বলি, যেটা দেখানো হয়েছে যে তার বউকেও কিন্তু সেই ফিজিক্যাল টর্চার করতো বা ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো বলে করেছে, সেই সংক্রান্ত কিন্তু কিছু বললো না। ও তো সিনেমা, আমি সিনেমা নিয়ে দেখো, সিনেমার উপমা আমি এখানে দিতে একদমই পছন্দ করি না, কেননা এই যে এখানে যেগুলো আলোচনা হচ্ছে বা কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু কোনো সিনেমা নয়, এগুলো সত্যি ঘটনা, যেগুলো এই পরকীয়া বলো, পরকীয়ার বিরুদ্ধে প্রতিবাদ বলো, সন্দীপের জাস্টিস নেওয়ার কথা বলো, সমস্ত কিছু এগুলো কিন্তু সত্যি ঘটনা, এখানে কোনো সিনেমার উপমা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু এই দালাল কাম এজেন্ট যেহেতু সিনেমার টেনে নিয়ে আসে, কেননা ওর জীবনটাই মনে করে ও একটা সিনেমা, ও সিনেমার জগতে সবসময় থাকতে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে সিনেমা দেখে আর সেইগুলোকেই টেনে টুনে নিয়ে আসে। তো এইখানে কিন্তু ও এইটা দিল না যে এখানে ওর বউকে ও ফিজিক্যাল টর্চার করেছে, ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, বউয়ের সঙ্গে কিন্তু চিট করেছে অন্য একটি মেয়ের সঙ্গে ফিজিক্যাল হয়ে, রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা ছিল রণবিজয়। তো সেইটা নিয়ে একবারও বললো না, কেননা তার যে রণবীর কাপুরের লেগ পিসটা তার ভীষণভাবে পছন্দ হয়েছে। আর কেন পছন্দ হয়েছে সেটাও তোমরা বুঝে নাও, কেননা ওই ধুতি সরে গিয়ে যে সাদা সাদা লেগ পিসটা সে দেখতে পেয়েছিল, সেটা সে ভীষণভাবে কল্পনার মধ্যে মানে আচ্ছন্ন হয়েছিল, কল্পনায় আচ্ছন্ন হয়েছিল এই লেগ পিসটা নিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ, টাটা। আজ পর্যন্ত না, এখন পর্যন্ত।